মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রভার্স। আজকে একটা নতুন দিন আর আমরা রেডি হয়ে গেছি একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো আমরাও রেডি আর আমাদের বাইকও রেডি। তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি। বাইকে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, সঙ্গে থেকো। বন্ধুরা, আমরা চলে এসেছি জোকাতে। আমাদের বাড়ি থেকে জোকার ডিস্টেন্স অ্যারাউন্ড 6 কিলোমিটার মতো হবে। এখন আমরা এই ডায়মন্ড হারবার রোডটা এখান থেকে ধরে নিলাম। এই রোড ধরেই সোজা এখন এগিয়ে যাব আমরা আমতলার দিকে। রাস্তার বাঁদিকে থাকলে তোমরা একটা মন্দির দেখতে পাবে, এটা হলো স্বামীনারায়ণের মন্দির। আর এই জায়গাটার নাম হলো ভাষা। আমরা বেশ কয়েকবার মন্দিরটাতে এসেছি, খুবই সুন্দর মন্দিরটা, পাথর দিয়ে পুরো বানানো। আর এইখান দিয়ে এন্ট্রান্স, ভেতরে বাইক পার্কিংও রয়েছে। আমরা চলে এসেছি আমতলার কাছাকাছি, আর তার জন্য দেখতেই পাচ্ছ রাস্তায় ট্রাফিকও বেড়ে গেছে। আমতলাটা আজকাল খুবই পপুলার হয়ে গেছে, তাই কনজেস্টেডও হয়ে উঠেছে। চলো এই জ্যামটা কাটিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই রুটটা সবথেকে বড় প্রবলেম হলো সিঙ্গেল লেন রোড, একদিক দিয়ে গাড়ি যাচ্ছে আর একদিক দিয়ে আসছে। আর খুবই সাবধানে গাড়ি চালাতে হয়, কারণ অপোজিট সাইড থেকে যে গাড়িগুলো আসে খুবই স্পিডে আসে, অনেকে র্যাশ ড্রাইভিংও করে। তোমরা দেখতেই পাচ্ছ গাড়িগুলো কিভাবে বেরোচ্ছে ডান দিক দিয়ে। তারপর সামনে দেখো ট্রাকটাকে কিভাবে পার্ক করে মাল আনলোড করছে। এতে রাস্তাটা আরও সরু হয়ে গেছে। এখান থেকে বাঁদিকের রাস্তাটা ধরে সোজা আমরা এগিয়ে যাব উস্থির দিকে। ডান দিকে যে রাস্তাটা চলে গেছে দেখলে, ওই রাস্তাটা সোজা চলে গেছে ডায়মন্ড হারবারের দিকে। ডায়মন্ড হারবার হয়েও বকখালি যাওয়া যায়, তবে ডিস্টেন্সটা একটু বেশি পড়ে যায়, 5-6 কিলোমিটারের মতো টোটালে। তো তাই জন্যেই আমরা এই রাস্তাটায় ঢুকলাম। এটা উস্থি রোড, এই রাস্তা ধরেই আমরা বকখালির দিকে এখন এগোবো। আমরা চলে এসেছি উস্থিতে। এখান থেকে ডান দিকে রাস্তাটা ধরে এগিয়ে যাব, আর কিছুটা যাবার পর বাঁদিকে একটা রাস্তা পড়বে, ওই রাস্তা ধরেই আমরা এগিয়ে যাব কাকদ্বীপ নামখানার দিকে। রাস্তার অবস্থাটা খুবই খারাপ দেখছি, তার উপর জ্যামও তেমনি। সামনে ডান দিকে দেখো জল জমে পুরো পুকুর হয়ে গেছে। কুষ্টি থেকে এই রাস্তাটা ধরে আমরা এলাম, আর ওই দিক থেকে যে রাস্তাটা এসছে ওটা এসছে ডায়মন্ড হারবারের দিক দিয়ে। দুটো রাস্তা এখানে মিশে এখন এই রাস্তাটা সোজা যাবে কাকদ্বীপ নামখানার দিকে। কুষ্টির দিক দিয়ে এলে রাস্তা কয়েক কিলোমিটার কম পড়লেও রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, তবে ডায়মন্ড হারবার হয়ে এলে রাস্তাটা খুবই ভালো, একদম পরিষ্কার রাস্তা। তো বন্ধুরা, আমরা আজকে আমাদের জার্নি ফার্স্ট ব্রেক নিলাম। তো অ্যারাউন্ড 65 কিলোমিটারের মতো আমরা রাইড করে ফেললাম আজকে। আর এখান থেকে আর 55 কিলোমিটার মতো বাকি বকখালি। তো এখানে একটু দাঁড়ালাম, হাত পাগুলো স্ট্রেচ করে নিয়ে। অনেকক্ষণ একটানা গাড়ি চালিয়েছি, আর অনেকদিন পরও বেরোলাম লকডাউনের জন্য। অনেক দিনই বাড়িতে বসেছিলাম, বেরোনোর সুযোগ হয়নি। তো একটু ব্রেক নিয়ে আবার আমরা এগোবো। তো ওয়েদারটা আজকে দেখছি ভালোই আছে, যদি ভেবেছিলাম যদি এবার বৃষ্টি নামে। যাই হোক, আমাদের কপাল ভালো, বৃষ্টি নামেনি। তো এরকম থাকলেই হয়। আর হয়তো 1-1.5-2 ঘন্টা মতো লাগবে বাড়ি থেকে এখান অবধি আসতে। 65 কিলোমিটার মতো, অলমোস্ট 2 ঘন্টা মতো লেগে গেল। এখন বাজে 11টা, আমরা শুরু করেছিলাম 9টার সময়, একটু দেরি করেই আমাদের আজকে জার্নিটা স্টার্ট করেছিলাম। তো চলো বাইকে উঠে আবার দেখা হবে, তোমরা সঙ্গে থেকো।
আমরা এখন এগিয়ে যাচ্ছি কাকদ্বীপের উপর দিয়ে। সামনে থেকে আমরা বাঁদিকের রাস্তাটা নিয়ে নেব। বাঁদিকের রাস্তাটা সোজা চলে গেছে নামখানার দিকে। সামনে রয়েছে কাকদ্বীপ স্টেশনও। তোমাদের বলে রাখি, যারা ট্রেনে আসতে চাও বকখালি, তারা খুব সহজেই শিয়ালদা থেকে নামখানার ট্রেন ধরে চলে আসতে পারো। প্রত্যেক ঘন্টায় বলতে গেলে একটা করে ট্রেন রয়েছে নামখানার। তো সেই ট্রেনগুলো এই কাকদ্বীপ হয়েই নামখানা যায়। নামখানা হচ্ছে লাস্ট স্টপেজ, ওখান থেকে তোমরা বকখালি বাস পেয়ে যাবে। আমরা এখন চলে এসেছি নামখানা ব্রিজের কাছাকাছি। সোজা চলে গেলে ব্রিজ, আর ব্রিজের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে নদীর দিকে। যখন ব্রিজটা ছিল না তখন ওই রাস্তা দিয়েই নদীর পার অবধি যেতে হতো। সেখান দিয়ে ভেসেল চলতো গাড়ি পারাপার করার জন্য। বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নামখানা থেকে বকখালি যেতে যে নতুন ব্রিজটা হয়েছে সেই ব্রিজটার ওপরে। তোমরা হয়তো পেছনে দেখতে পাচ্ছ এই ব্রিজটা। অ্যাকচুয়ালি খুব একটা নতুনও নয়, অলমোস্ট 2 বছর হয়ে গেছে ব্রিজটা হয়েছে। তো এর আগে এখানে অ্যাকচুয়ালি ভেসেল সার্ভিস চলতো গাড়ি পারাপার করার জন্য। তো সেখানে প্রবলেমটা যেতে হতো, অনেকক্ষণ দাঁড়াতে হতো, ওয়েট করতে হতো ভেসেলের জন্য। তো সেই টাইমটা এখন বেঁচে যায়। আর এই ব্রিজটা অ্যাকচুয়ালি হয়েছে তোমার হাতানিয়া দেওয়ানিয়া বলে একটা নদী আছে, সেই নদীটার ওপরে। তোমরা হয়তো পেছনে নদীটা দেখতে পাচ্ছ, এই সেই নদী। আর এখানে প্রচুর মৎস্যজীবীদের বোটও দেখা যাচ্ছে। তো তোমরাও দেখো, আমরাও কিছুক্ষণ এখানে দাঁড়াবো, তোমাদেরও দেখাবার চেষ্টা করি এখানকার সুন্দর যে সিনিক বিউটিটা। তোমরাও দেখো কেমন লাগে। দেখতে দেখতে আমরা 120 কিলোমিটার চলে এলাম আমাদের বাড়ি থেকে। আর পাশের হোটেল দেখে তো বুঝতেই পারছো আমরা বকখালি পৌঁছে গেছি। এবার আমরাও হোটেল খুঁজতে খুঁজতেই যাচ্ছি, দেখি কোথায় হোটেল পাওয়া যায়। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি বকখালিতে। এই কিছুক্ষণ আগে, আধ ঘন্টা হয়ে গেল এসছি যদিও। তো এখন বাজে অ্যারাউন্ড 1:30। তো বাড়ি থেকে 120 কিলোমিটার আসতে মোটামুটি 4 ঘন্টা মতো লেগে গেল, কম বেশি। আর যেটা আস্তে আস্তে তোমাদের বলছিলাম, এইদিকে রুটটায় ম্যাক্সিমামটাই সিঙ্গেল লেন রোড। ম্যাক্সিমাম কেন, পুরোটাই সিঙ্গেল লেন রোড। একদিক দিয়ে গাড়ি যাচ্ছে, আরেক দিক দিয়ে গাড়ি আসছে। সেই জন্য হ্যাঁ, তার উপর আজকে বিশেষ করে আমরা খুবই ট্রাফিক পেয়েছি, যেহেতু বাড়ি থেকে বেরোতে দেরি হয়ে গেছিলো। তো এখানে আসতে মোটামুটি 1টা বেজে গেল, তাই জন্য 4 ঘন্টা মতো লেগে গেল। তার থেকে একটু কমই লাগে সাধারণত সময়। আর এখন আমরা উঠেছি এই হোটেল সমুদ্র নীলে, পেছনে তোমরা দেখতে পাচ্ছ। আগেও 2-3 বার যখন এসেছিলাম এখানে 2-1 বার থেকেছি, তো হোটেলটা ভালোই। আর এখন রিজনেবল রেটে এসি রুম পেয়ে গেলাম বলে এখানেই থেকে গেলাম, আর খোঁজাখুঁজি করলাম না। তবে এখানে খুব একটা বড় হোটেল নেই বললেই চলে, 2-1টা হাতে গোনা হোটেল রয়েছে। আর এখানে এসে আরেকটা যেটা জিনিস দেখলাম, যে লোকজন খুবই কম। যেহেতু তোমরা হয়তো জানো ওয়েস্ট বেঙ্গলে লকডাউন চলছিল, ইনফ্যাক্ট এখনও চলছে, তবে কিছু রেস্ট্রিকশন উঠেছে বলে আমরা এই উইকেন্ডে বেরোলাম। তো সেই জন্য হোটেল সব বন্ধই ছিল এখানে, হোটেল লোকজন যা বলল।
আর তাই জন্যই লোকজন খুবই কম। তো এখন আমাদের চিন্তার বিষয় হচ্ছে যে আমরা গিয়ে খাবার দাবার পাবো কি না, কারণ এখন লাঞ্চ করতে বেরিয়েছি, লাঞ্চ করবো বলে ইনফ্যাক্ট বেরোলাম। দেখো এত রোদ, ছাতা নিয়েও বেরোতে হয়েছে, গরমে গা তো পুড়ে যাচ্ছে, এতটাও গরম এক্সপেক্ট করিনি। তো যাই হোক, এখন দেখি গিয়ে কোথায় খাবার দাবার পাই। লাঞ্চ করে ইচ্ছা আছে একটু রোদটা কমলে বিচের দিকে যাব। তো তোমরা সেই বিচের ভিউ দেখার জন্য কিন্তু সঙ্গে থেকো। হোটেল থেকে হাঁটতে হাঁটতে বেরিয়েছি লাঞ্চ করব বলে, কিন্তু চারদিকে একবার অবস্থাটা দেখো তোমরা, দেখে মনে হচ্ছে বন্ধ লেগেছে, সব দোকানপাট বন্ধ। কোথায় খাবার পাওয়া যায় বা সেটাই হচ্ছে প্রশ্ন। চলো এগিয়ে দেখি। আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে এসেছি বাস স্ট্যান্ডের দিকে। এর অপোজিট সাইডে এই সামনে যে হোটেলটা দেখতে পাচ্ছি, এখানেই ঢুকে দেখি খাবার পাই। হোটেলে তো ঢুকে পড়লাম, ভেতরের অবস্থা দেখো হোটেলের, একটা লোকও নেই, শুধু আমরাই দুজন বসে আছি। বন্ধুরা খাবার একটা পাওয়া গেছে, তারপরে তো ভেজ মিল অর্ডার করেছি, রিস্ক নিলাম না, যেহেতু লোকজন কম, ননভেজ খাওয়াটা একটু রিস্কি হয়ে যাবে। তো আপাতত ভেজ মিল অর্ডার করেছি, আর দেখি কি খাওয়া যায়। তো চলো খেয়ে দিয়ে পরে তোমাদের সাথে কথা বলছি। এখন ঘড়িতে বাজে 5টা। আমরা তখন লাঞ্চ করে একটুখানি রেস্ট নিয়ে আবার এখন বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু সি বিচের দিকে। তাহলে চলো ওখানে গিয়েই দেখা হচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি বকখালি সি বিচে। পেছনেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ, এটাই হলো বকখালি সি বিচ। লোকজন এবার একটু কমই দেখতে পাচ্ছি, লকডাউনের কারণেই হবে। আর এইদিকে একটা ছোটোখাটো মার্কেটও রয়েছে। এইখানটায় সব দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, কিছু খোলা আর কিছু আসার সময় দেখলাম বন্ধ। এত কম লোকজন তাই হয়তো দোকানপাটও সেরকম খুলছে না। তো এই হলো বকখালি সি বিচ। বন্ধুরা তোমরা যে গাছগুলো দেখতে পাচ্ছ, এখানে একসময় ঝাউবন ছিল। আগের বছর আমফানের সময় পুরোটা প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। ঝাউবন বলতে কিছুই নেই, শুধু এই গাছের গুঁড়িগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে আছে বালির মধ্যে। এইবারে ইয়াস বলে যে ঝড়টা এলো, সেই সময়ও নাকি এখানকার লোকাল লোকজন বললো সেই সময়ও নাকি বেশ কিছু গাছপালা ভেঙে পড়েছে। তো দুটো মিলিয়ে মিশিয়ে আর কি এখন ঝাউবন নেই বললেই চলে। এটাও বিচের অংশের মধ্যেই ঢুকে গেছে। তো দেখো কি অবস্থা জায়গাটা। তোমরা এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, মানে এক সময় ছিল, যা এখন প্রায় ভেঙে চুরে গেছে। সেটা যদিও আমফান আর ইয়াসের দয়ায়। তো এখানকার আর্থিক অবস্থা, মানে এই বকখালি সি বিচটার আর্থিক অবস্থা অন্যান্য সি বিচের থেকে তুলনামূলক এমনি একটু খারাপ। আর তারপর আমফান আর ইয়াস আসার পরে তো এদের অবস্থা আরও খারাপ হয়ে গেছে। তো আমরা বলবো যে এখানে তোমরা আসতে পারো, বেশ ভালো লাগবে। সমুদ্র হয়তো অন্যান্য সি বিচের থেকে খুব বিশাল নয়, কিন্তু তা হলেও এখানকার মানুষজন, এখানকার লোকজন বেশ ভালো। তোমরা এখানে আসতে পারো, এসে এনজয় করতে পারবে। তোমাদের এই বিচের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার দেখাই বন্ধুরা,
সেটা হলো সন্ধেবেলায় খাবারের দোকানের মেলা। এখন যেমন আমি পাপড়ি চাটের দোকানের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি, এবার তোমরা খেয়াল করলে দেখতে পাবে পরপর এই একই লাইনে পাপড়ি চাটের দোকান, আবার এদিকে পরপর ফুচকার দোকান সেই একই লাইনে। এবার আমরা এগিয়ে যাচ্ছি চায়ের দোকানের সামনে, কিন্তু চায়ের দোকান এখানে একটাই দেখতে পাচ্ছি। আসলে এখানে আরও অনেক দোকান বসত, এখন প্রায় 50% দোকান নেই বললেই চলে। সেটা সম্ভবত লোক সংখ্যার কমের জন্য, লোকজন কম এখানে আসছে তাই জন্যই হতে পারে। আচ্ছা চলো আপাতত এগিয়ে যাই মাছের দোকানের সামনে, দেখি কী কী মাছ পাওয়া যায়। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং। আমরা ভেবেছিলাম সকালবেলা একটু যাব সমুদ্রে সানরাইজ দেখার জন্য, কিন্তু সেটা আর হলো না। আজকে সকাল থেকে খুবই বৃষ্টি পড়ছে এখানে। বৃষ্টির জন্য সূর্যই এখনও উদয় হয়নি, বা হলেও আমরা দেখতে পাচ্ছি না। কালকে সারা দিন খুব সুন্দর ওয়েদার ছিল, আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে। তো এখন বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু তাও পড়ছে। তাও আমরা ভাবলাম যে ছাতা নিয়ে একটু সমুদ্রের দিকে যাওয়া যাক, তো ওখানেই ব্রেকফাস্টটাও সেরে নেবো। তো চলো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। সো আমরা সমুদ্র বিচে চলে এসেছি, আর এই বৃষ্টির জন্যই হয়তো এই সমুদ্র আগের থেকে তো অনেকটাই জল উঠে এসেছে দেখছি। যদিও দীঘাপুরীর মতো অত তো জল বকখালিতে থাকে না, বকখালির সমুদ্রে, কিন্তু তাও তুলনামূলক এই অনেকটাই জল দেখছি উঠে এসেছে। আর তার সাথে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট। তাহলে চলো ব্রেকফাস্ট করে দেখা হচ্ছে। বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি, বৃষ্টি কমার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু আর অপেক্ষা করে লাভ নেই। অলরেডি 12টা বাজতে যায়, 11:50 বাজে। তো এখন হোটেল থেকে চেক আউট করলাম, এবার আমরা এগোবো কলকাতার দিকে। তবে যাওয়ার আগে ইচ্ছা আছে একটু হেনরি আইল্যান্ডটা ঘুরে যাওয়ার। যদিও বৃষ্টি পড়ছে, তাও চেষ্টা করে দেখি যদি একটু কিছু দেখা যায়, বা তোমাদের যদি কিছু একটু ভালো ভিউ দেখাতে পারি। তো তার জন্য সঙ্গে থেকো। রাস্তায় বেরিয়ে বাইকে উঠে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা ঢুকে পড়েছি হেনরি আইল্যান্ডে। যদিও ঢোকার সময় গেটের কাছে টিকিট কাউন্টারে টিকিট কেটেই ঢুকতে হলো, পার হেড 10 টাকা করে। আর যেহেতু বাইক নিয়ে এসেছি তো আরও 10 টাকা আমাদের লেগেছে, মোট 30 টাকা। আর এই হেনরি আইল্যান্ডটাও বেশ অনেকটা জায়গা জুড়েই রয়েছে, আর 2 কিলোমিটারের মধ্যে একটা সি বিচও পড়বে, আর আমরা সেদিকেই এগিয়ে যাচ্ছি এখন। আইল্যান্ডে বেশ কিছু হোটেলও রয়েছে, যদি তোমাদের মধ্যে কেউ মনে করো যে এখানে এসে একদিন থাকবে তো থাকতেই পারো। তো বন্ধুরা আমরা চলে এসেছি হেনরি আইল্যান্ডে। আশা করি আসার সময় ভিউটা তোমরা এনজয় করেছো। আর অবশেষে আমরা এখানে একটা হেনরি আইল্যান্ডে যে বিচটা আছে সেখানে এসে পৌঁছেছি। তোমরা দেখো বিচের ভিউটা। আমরা অ্যাকচুয়ালি এসেছি ওই দিক থেকে,
যে রাস্তাটা এলো ওই দিক থেকে এসে বিচে উঠলাম। তো আর এইখানে একটা ওয়াচ টাওয়ারও ছিল, এই যে তোমরা হয়তো দেখতে পাচ্ছ দূরে এই ভাঙাচোরা কিছু ধ্বংসাবশেষ পড়ে আছে, এটা মোস্ট প্রবাবলি ইয়াসের সময় ভেঙে টেঙে গেছে, ঠিক কনফার্ম নই, কারণ এখানে খুবই নিরিবিলি জায়গাটা, খুব লোকজনও দেখতে পাচ্ছি না যে জিজ্ঞেস করব। তবে এইখানে ওয়াচ টাওয়ার একটা ছিল, ভেঙে এখন একদম কিছুই নেই বলতে গেলে। তো বকখালি থেকে হেনরি আইল্যান্ডটা অ্যারাউন্ড তোমার 8 কিলোমিটার মতো, ওখান থেকে টোটো পাওয়া যায়, বকখালি থেকে টোটো পাওয়া যায়। তো আর বাইক স্কুটি থাকলে তো কোনো অসুবিধাই নেই। আর এবারের মতো আমাদের ট্রিপটা এখানেই কমপ্লিট। আমরা আর এবার এখান থেকে কলকাতা বাড়ির দিকে রওনা দেব। এখান থেকে অ্যারাউন্ড 110-15 কিলোমিটার মতো হবে, কারণ অলরেডি আমরা 7-8 কিলোমিটার চলে এসেছি, যদি একটু ভেতরে ঢুকতে হয়েছে। আবার গিয়ে মেন রোডে ব্যাক করে আবার বাড়ির দিকে এগোবো। বৃষ্টিও পড়ছে, দেখতেই পাচ্ছ। অলরেডি আমরা রেনকোট পরে রেডি, কারণ জানি পুরো রাস্তায় বৃষ্টির মধ্যেই যেতে হবে। তো আমরা আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি, কারণ বৃষ্টি পড়ছে, বুঝতেই পারছো। ব্লগটা আর কন্টিনিউ করব না। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো, তোমাদের ফিডব্যাক কমেন্টের মাধ্যমে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো। তোমাদের সাথে আবার আশা করছি দেখা হবে আমাদের নেক্সট ব্লগে। কবে কোথায় যাব সেটা এখনও জানি না, প্ল্যান হলে তোমরা তো অবশ্যই জানতে পারবে। যদি তো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও পরের ভিডিওগুলো দেখার জন্য, নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরের ট্রিপে আমাদের। ভালো থেকো, স্টে হেলদি, স্টে সেফ অ্যান্ড টেক কেয়ার অফ ইয়ারসেলফ। বাই বাই।